ওয়েলকাম এগেইন। টিউটোরিয়ালের এই স্টেপে এখন আমরা পিএইচপির কিছু বেসিক দিক নিয়ে আলোচনা করব। তো শুরুতে আমি একটা পিএইচপির ফাইল তৈরি করি, যেটাকে আমার রাখতে হবে অ্যাপাচির htdocs-এর ভেতরে। মনে করলাম এখানে আমি একটা ফাইল তৈরি করব এই ফোল্ডারের মধ্যে। ফাইলটার নাম হতে পারে test.php। ফাইলের এক্সটেনশনটা হবে পিএইচপি। এটা আমি ওপেন করছি উইনসিনটেক্সট সফটওয়্যারের মাধ্যমে। উইনসিনটেক্সটা যদি এখানে ওপেন উইথের মধ্যে না থাকে, তাহলে ব্রাউজ করে প্রোগ্রাম ফাইলসের মধ্যে থেকে উইনসিনটেক্সটা নিয়ে আসতে হবে, কারণ উইনসিনটেক্সটা ইনস্টল করলে এখানে থাকে না, এটাকে ব্রাউজ করে নিয়ে আসতে হয়। পিএইচপি একটা সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। পিএইচপির স্ক্রিপ্টটা শুরু হয় পিএইচপি ট্যাগের মাধ্যমে এবং এই স্ক্রিপ্টটা শেষ হয় আরেকটা কোয়েশ্চেন মার্ক এবং একটা গ্রেটার দেন চিহ্ন তার মাধ্যমে। আমার পুরো কোডটা এই ট্যাগের মধ্যে থাকতে হবে। ট্যাগের বাইরে যে অংশটা থাকবে সেটা আমার নর্মাল HTML হিসেবে আমি এই অংশটাকে ব্যবহার করব। তারপর আমরা ইচ্ছা হলে এখানে আরেকটা ট্যাগ ইউজ করতে পারি, যেটাতে আমি আরেকটা পিএইচপির কোড লিখব। দেন আবার আমরা যদি ট্যাগের বাইরে কোনো কিছু লিখি, সেটা HTML এর কোড হিসেবে ব্যবহৃত হবে। এটার বাইরেও যদি কিছু লিখি একই কথা, আমার এটা HTML হবে, এবং পিএইচপির মধ্যে লিখলে আমার শুধুমাত্র পিএইচপির কোডটা এটার মধ্যেই কাজ করবে। ওকে, তো স্টার্টিংয়ে দেখি যে পিএইচপি আমার এটা কাজ করছে কি না, সেটা একটা দেখি। পিএইচপিতে ইকো নামে একটা কমান্ড আছে, যেটার মাধ্যমে আমরা কোনো টেক্সট প্রিন্ট করতে পারি। আমাদের হ্যালো ওয়ার্ল্ড শব্দটা, এটা আমি সেভ করলাম test.php ফাইলের মধ্যে, এবং এই ফাইলটা আছে অ্যাপাচি ট্রাইডের htdocs-এর মধ্যে। এই ফাইলটা যদি আমি অ্যাক্সেস করতে চাই, তাহলে আমার ইন্টারনেট এক্সপ্লোরারে http/localhost লিখে তারপর আমার এই ফাইলের নামটা লিখতে হবে test.php, অথবা এই ফাইলের নামটা লিখে এন্টার দিলেও হবে, অথবা এখানে আমরা ফাইলটা পেয়ে যাব। test.php এই ফাইলটা ওপেন করলে আমার এই হ্যালো ওয়ার্ল্ড টেক্সটটা এখানে দেখালো। তার মানে আমার পিএইচপিটা কাজ করছে। ওকে, এখন আমরা দেখি যে কীভাবে ভেরিয়েবল তৈরি করতে হয়। পিএইচপিতে অনেক ধরনের ডাটা টাইপ আছে। তার মধ্যে আমাদের ব্যবহৃত ডাটা টাইপগুলো হচ্ছে ইন্টিজার, ফ্লোট, অ্যারে, অবজেক্ট, তারপর নাল একটা ডাটা টাইপ। তো পিএইচপি একটা মডার্ন ল্যাঙ্গুয়েজ, যেটার মধ্যে কোনো ভেরিয়েবল ডিক্লারেশনের প্রয়োজন হয় না। ভেরিয়েবল শুরু হয় ডলার সাইনের মাধ্যমে, তারপর ভেরিয়েবলের পর ডলার সাইনের পর আমি যে কোনো নাম দিতে পারি। মনে করলাম আমরা এখানে নাম দিলাম ইউজার নেম ইকুয়ালস টু, এখানে আমি ইকুয়ালস দিয়ে আমার একটা নাম লিখি। এখন এই ভ্যালুটাকে আমি যদি অ্যাক্সেস করতে চাই, তাহলে ইকো কমান্ডের মধ্যে আমি লিখতে পারি। এক্ষেত্রে আমরা দুইভাবে এটা যদি আমি প্রিন্ট করতে চাই, আমি দুইভাবে করতে পারি। ইকোর মধ্যে আমি ডাইরেক্ট ইউজার নেম দিয়ে দিলে, আমি যদি রিফ্রেশ করি পেজটা, তাহলে ইউজার নেমটা দেখাচ্ছে। আবার কোনো একটা স্ট্রিংয়ের মধ্যে আমরা ভেরিয়েবলটাকে ইউজ করতে পারি। যেমন আমরা এখানে লিখতে পারি ওয়েলকাম, তার ভিতরে আমি ভেরিয়েবলটা লিখে দিলাম এইভাবে, ফলে সে এই ভেরিয়েবলটাকে ডাইরেক্ট
তার ভ্যালুতে কনভার্ট করে ফেলবে। এখানে দেখাচ্ছে নামটা, ইউজার নেমটা দেখাচ্ছে। এখানে একটা কথা বলে রাখা দরকার, আমরা স্ট্রিং হিসেবে সিঙ্গেল কোট অথবা ডাবল কোট দিতে পারি, একই কথা। তবে আমরা যদি সিঙ্গেল কোটটা ইউজ করি তাহলে তার ভিতরে আমি কোনো ভেরিয়েবল লেখলে সেই ভেরিয়েবলটার ভ্যালুটা দেখাবে না, ডাইরেক্ট ভেরিয়েবলের নামটাই দেখাবে। যেমন এখানে $সাইন ইউজার নেম আছে, এটার ভ্যালুটা হচ্ছে জাকারিয়া, কিন্তু আমি যদি এটা সিঙ্গেল কোট দেই তাহলে সেটা দেখাবে না। সরি, আমি সেভ করে নিই। সেভ করে রিফ্রেশ দিতে হবে। সেভ করে রিফ্রেশ দিলে এই ভেরিয়েবলের নামটা তখন আর এক্ষেত্রে দেখাচ্ছে না, কারণ হচ্ছে এটা সিঙ্গেল কোটের মধ্যে লেখা আছে, এটা ডাবল কোটের মধ্যে লিখতে হবে। এই হচ্ছে ভেরিয়েবলের ব্যাপারটা। আবার আরেকটা হচ্ছে ভেরিয়েবল অ্যাড করা। একটা ভেরিয়েবলের সাথে একটা স্ট্রিংয়ের সাথে আরেকটা স্ট্রিং ডট সাইনের মাধ্যমে অ্যাড করা যায়। যেমন এইভাবে একটা স্ট্রিং লিখলাম আর একটা স্ট্রিং আমি লিখলাম এটা। দুইটা স্ট্রিং অ্যাড হয়ে গেল। আবার আমরা এক্ষেত্রে ডট দিয়ে আমি ভেরিয়েবলের নামটাও দিয়ে দিতে পারি। সেভ করলাম, সেভ করার পর রিফ্রেশ দিলে আমার এই ভেরিয়েবলটা তখন স্ট্রিং যে ভ্যালুটা ভেরিয়েবলের সেটা প্রথম স্ট্রিংয়ের সাথে অ্যাড হয়ে তারপর দেখাচ্ছে। তারপর কোনো একটা ভেরিয়েবলকে যে কোনো মুহূর্তে আমি অন্য একটা ডাটা টাইপে চেঞ্জ করে ফেলতে পারি। যেমন ইউজার নেম দিয়ে আমি যদি এটা ইন্টিজার লিখি তাহলে কিন্তু তার ডাটা টাইপটা স্ট্রিং থেকে ইন্টিজারে কনভার্ট হয়ে গেল। কনভার্সনটা খুবই ইজি, এখানে তার ভ্যালুটা চলে আসলো সাথে সাথে। আবার এটাকে আমরা অ্যারে হিসেবেও ব্যবহার করতে পারতাম। অ্যারে হিসেবে ব্যবহার করতে হলে আমি এইভাবে ব্যবহার করতে পারি, ইন্ডেক্স দিতে পারি অথবা নাও দিতে পারি। ইন্ডেক্স না দিলে সে ইনিশিয়ালে 0 ধরবে, ইউজার নেম হিসেবে আমি প্রথমে একটা ভ্যালু দিলাম, তারপর ইউজার নেম হিসেবে পরবর্তীতে আরেকটা ভ্যালু দিলাম। তো আমি যখন এটা ইকো করতে চাই তখন ওই ভ্যালুর ইন্ডেক্সটা দিতে হবে। এটার সাথে আমি আরেকটা ভ্যালু অ্যাড করব, ইউজার নেম 1। ফলে আমার এটা ফুল নেমটা দেখাচ্ছে। পিএইচপিতে একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে অ্যারের ইন্ডেক্সটা আমরা ইন্টিজার না দিয়ে কোনো একটা স্ট্রিং হিসেবেও দিতে পারি। ফর এক্সাম্পল একটা অ্যারে তৈরি করলাম স্টুডেন্ট নামে, যেটার একটা ইন্ডেক্স হবে আইডি এবং আরেকটা ইন্ডেক্স হবে নেম। এই ব্যাপারটার একটা সুবিধা আছে, সুবিধাটা হচ্ছে আমরা যখন মাইএসকিউএল টেবিল তৈরি করব সেই টেবিলে বিভিন্ন ডাটা টাইপের ভ্যালু থাকবে। এক্ষেত্রে আমরা যদি ইন্ডেক্সটা স্ট্রিংয়ের মাধ্যমে অ্যাক্সেস করতে পারি তাহলে আমাদের জন্য খুবই সুবিধা।
আমি স্টুডেন্টের আইডিটা প্রিন্ট করতে চাচ্ছি। এক্ষেত্রে আমার খেয়াল রাখতে হবে, আমরা যখন স্টুডেন্টের আইডি মানে আইডিতে যখন একটা ভ্যালু দিছি, তখন ইন্ডেক্স হিসেবে আমরা আইডির শুরুতে একটা কোটেশন দিছি এবং শেষে একটা কোটেশন দিছি। কিন্তু আমরা যদি ইকোর মধ্যে সেটা ব্যবহার করি, আমরা কোনো কোটেশন দিতে পারবো না, ডাইরেক্ট আমাদের আইডিটা এই ইন্ডেক্সটা লিখতে হবে। বিআর ব্রেক করার জন্য এটা যদি আমরা এখন সেভ করার পর রিফ্রেশ করি পেজে, সরি ইকো, আমরা আগের ইকোটা বন্ধ করে দিই, তাহলে বুঝতে পারবো। তাহলে আমার দেখাচ্ছে আইডি ইকুয়ালস টু আমার আইডিটা এবং নেম হিসেবে আমার নেমটা। এই হচ্ছে বেসিক ভ্যারিয়েবল, বিভিন্ন ভ্যারিয়েবল এবং অ্যারে নিয়ে কাজ। তারপর বাকি সব কিছুই আমাদের সি, জাভা এগুলোর সিনট্যাক্সের সাথে মিল আছে, ফলে ওগুলো নিয়ে আর ওয়ারি করার প্রয়োজন নেই। এখন আমাদের যেটা জানতে হবে, বিভিন্ন ধরনের ফাংশন, পিএইচপিতে কী কী ফাংশন ব্যবহার করা যায়। পিএইচপিতে ডিবাগিং করার জন্য একটা ভালো একটা ফাংশন আছে, সেটা হচ্ছে প্রিন্ট আন্ডারস্কোর আর। এই ফাংশনটার মাধ্যমে আমরা কোনো একটা অ্যারেতে কী কী ভ্যালু আছে সেটা আমরা একসাথে একটা কমান্ডের মাধ্যমেই দেখে ফেলতে পারি। এটা ডিবাগিংয়ের ক্ষেত্রে খুব কাজে আসে। যেমন এখানে আমার স্টুডেন্ট নামে যে অ্যারেটা আছে, সেটার ইন্ডেক্স আমি ভ্যালুগুলো দেখতে চাই। সেভ করার পর রিফ্রেশ দিলে এখানে আমার দেখাচ্ছে অ্যারের ভিতরের ইন্ডেক্সটা, তার মধ্যে ইন্ডেক্সের ভ্যালু, ওই ইন্ডেক্সের ভ্যালুটা, পরবর্তী ইন্ডেক্স, সেই ইন্ডেক্সের ভ্যালুটা। এটা খুবই কাজে আসে ডিবাগিং করার সময়, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তো এই বেসিক টিউটোরিয়ালের, পিএইচপির এই বেসিক টিউটোরিয়ালে এই জিনিসগুলো জেনে রাখাই ভালো। পরবর্তীতে আমরা কাজ করতে করতে আরও বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।